এবার তোমরা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও তো আমাকে। এবার তোমরা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও। এবার কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এবার একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ঠিক হয়েছে নাকি, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের বেশি কিছু পড়া বাকি নেই, অল্প। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আর 1 মিনিট আমরা তাহলে শুরু করবো। এখন শোনা যায়, এখন কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার না বললে হবে না, এবার আমি শুনতে পাচ্ছি স্পষ্ট করে, ক্লিয়ার। ওমা, একজন বলে শোনা যায়, একজন বলে শোনা যায় না। এখন শুনতে পাচ্ছ না পাচ্ছ না? সাউন্ড কমছে আর বাড়ছে না, এটা আবার কি ধরনের সমস্যা? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। এখন মনে হয় সমস্যা নাই। ওমা, এটা আবার কি ধরনের কথা? একবার শোনা যায়, একবার শোনা যায় না। বিষয়টা কেমন ভৌতিক হয়ে গেল না? থেকে থেকে সাউন্ড আটকাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না, কেমন কথা? থেকে থেকে আটকে আটকে আসছে। ভাই, আপনার ফোনের মাইক্রোফোন দিয়ে শোনা যায়, কিন্তু এই সাথে লাগানো মাইক্রোফোনটা সম্ভবত নষ্ট, সাউন্ড আসে না। নষ্ট আসলে হবে না, এটা কিছুতেই কোনো পাগল। আচ্ছা, এখন কি আসছে একটু দেখো তো। আচ্ছা, এখন কি আসছে একটু দেখো তো। এখন মনে হয় স্পষ্ট আসার কথা। এখন আর উপরি পতন মুপুরি পতন কিছু হওয়ার কথা না। এখন মনে হয় স্পষ্ট আসার কথা। এখন আর উপরি পতন মুপুরি পতন কিছু হওয়ার কথা না। ঠিক আছে, ওকে। এই এবার আমার মনে হয় আমরা আর টাইম নষ্ট করব না। ঠিক আছে, তোমরা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্ট করে জানাও। আর এর জন্য আমি তোমাদের কাছে যে জিনিসটা শুনতে চাবো, একটু ভালো করে একটু আমাকে তোমরা একটু কমেন্ট করে একটু জানাবা। সেটা হচ্ছে যে ফোর্স, এই জিনিসটা নর্মালি ইজ প্রপোর্শনাল টু 1/d²। এটাকে আমরা বলি যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে বল চেঞ্জ হয়। ঠিক আছে, ফোর্স দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, তাই না? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে ফোর্স চেঞ্জ হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের সামান্য কিছু জিনিস দেখানো বাদ ছিল, আমরা ওইটুকুটা দেখাবো, তাইলেই শেষ হয়ে যাবে, আজকে বেশি কিছু নাই। তো তোমরা এবার আরেকবার একটু আমাকে শুধু জানাই যাও যে তোমরা কথাটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। নাও, আর তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এবার এই ফোর্সের এই জায়গা থেকে শুরু করে ফেলি।
খেয়াল করো আমাদের লাস্টের দিকে কিছু অল্প অল্প সামান্য টপিকস বাদ ছিল, ওকে। তার মধ্যে একটা খুবই সিম্পল টপিকস ছিল এরকম যে এটা হচ্ছে আমার একটা পৃথিবী, এই পৃথিবীতে আমি একটা টানেল খুলব, খেয়াল করো টানেল, পৃথিবীর মধ্যে আমি একটা টানেল করব। কি করব? টানেল করব। মানে এটা তো আমার পৃথিবী, আমি মনে করো মাটিতে এখানে দাঁড়াইলাম, আমি এখানে মাটিতে দাঁড়ায় কোদাল দিয়ে মাটি উপরে তুলতেই থাকবো তুলতেই থাকবো তুলতেই থাকবো তুলতেই থাকবো তুলতেই থাকবো, ওকে। তাহলে আমার এটা হচ্ছে আমার টানেল, আমি এখানে মাটি খুঁড়তেই থাকবো খুঁড়তেই থাকবো খুঁড়তেই থাকবো। তাইলে আমি যদি এখান থেকে মাটি খুঁড়তেই থাকি খুঁড়তেই থাকি খুঁড়তেই থাকি, তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, খেয়াল করো খুঁড়তে 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 আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আসব অবশ্যই। এরপরে আরও যদি খুঁড়তে থাকি খুঁড়তে থাকি খুঁড়তে থাকি খুঁড়তে থাকি খুঁড়তে থাকি, তাহলে খুঁড়তে 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 এখান থেকে আমি কই পর্যন্ত যাব বলো তো? ভূপৃষ্ঠ পর্যন্ত যাব। কোন পর্যন্ত যাব? ভূপৃষ্ঠ পর্যন্ত যাব। তার মানে আমি যদি পৃথিবী খুঁড়তেই থাকি খুঁড়তেই থাকি খুঁড়তেই থাকি, এরকম একটা টানেল তৈরি যদি কোনোভাবে করা যায়, যদিও এটাকে আসলে আমি কাল্পনিক একটা টানেল বলবো। কেন কাল্পনিক বলছি এটাও তোমাদেরকে বোঝাই দেই। পৃথিবীর কেন্দ্র এতই উত্তপ্ত এতই গরম, আমি যদি টানেল খুঁড়তে থাকি খুঁড়তে 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 এই জায়গায় যেতে যেতে আমি বাষ্পীভূত হয়ে যাব, শেষ। তাহলে টানেল খুলবে কি? ভূত। ধরে নাও কোনোভাবে এখানে একটা তাপ কুপরিবাহী টানেল তুমি খুলে নিলা, খুলে নেওয়ার পরে একটা বস্তু, মনে করো একটা আম, এটা কি? এটা হলো একটা আম, একটা আমকে তুমি এই টানেলের মধ্যে ছেড়ে দিলা, তাহলে কি হবে খেয়াল করো। প্রথমে এই জায়গাটাতে আমের বেগ ছিল 0, এই আমটা ধীরে 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 পৃথিবী আমটাকে তার কেন্দ্রের দিকে টানবে। তাহলে পৃথিবী আমটাকে কেন্দ্রের দিকে টানবে এবং টানতে 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 এর বেগ ইউ থেকে বাড়তে থাকবে বাড়তে থাকবে, আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। তার মানে বেগের মান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, বাড়তে 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 সে যখন এই জিনিসটা এখান থেকে কেন্দ্রে চলে আসবে, কোথায় আসবে? কেন্দ্রে চলে আসবে। যখন এটা কেন্দ্রে চলে আসবে, তোমরা জানো কেন্দ্রে জি এর মান 0, তার মানে পৃথিবীকে আর টানবে না। বাট জি এর মান 0 হলেও এই জায়গায় কি বেগের মান 0? ভাইয়ারা একটু কমেন্ট করো তো, পৃথিবীর কেন্দ্রে কি বেগের মান 0? একটু কমেন্ট করো তো, পৃথিবীর কেন্দ্রে বেগের মান কি 0? একটু কমেন্ট করো তো। পৃথিবীর এই কেন্দ্রে কি? ওকে, গুড। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হলেও ই এর মান 0 না, বরং এই জায়গাটাতে জি 0 হলেও ইউটা হবে ম্যাক্সিমাম। ইউটা কত হবে ভাইয়া পুরা? ইউটা হবে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। কত হবে? সর্বোচ্চ। তার মানে কি দাঁড়াইলো? আম এখান থেকে নিচে সুন্দর 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 করে পড়তে 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 কেন্দ্রে আসলো, কেন্দ্রে গিয়ে আমের বেগ 0 না, সর্বোচ্চ হলো কিন্তু ত্বরণ 0। এবার খেয়াল করো, তাহলে আমের এখানে যেহেতু বেগটা ম্যাক্সিমাম ছিল, এই বেগটা ধীরে 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 নিচের দিকে যাবে, কিন্তু পৃথিবীকে এইদিকে টানবে, তাই বেগের মান কমতে 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 এই জায়গায় আবার যখন আমটা চলে আসবে, আমের বেগ হয়ে যাবে 0। তাহলে সিস্টেমটা কি দাঁড়ালো খেয়াল করো। 0 আদিবেগ থেকে একটা আম নিচে পড়তে শুরু করলো, পড়ছে 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 পড়তে 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 কেন্দ্রে আসলো। কেন্দ্রে আমের বেগ হলো সর্বোচ্চ। কেন্দ্রে আগের বেগ কত হলো? সর্বোচ্চ হলো। কত হলো? সর্বোচ্চ হলো। কেন্দ্রে আমের বেগ সর্বোচ্চ হওয়ার পর ত্বরণের মান হয়ে গেল 0। ত্বরণের মান কত হলো? 0 হয়ে গেল। ত্বরণের মান 0 হয়ে যাওয়ার পর এইখান থেকে এই বেগের কারণে আমটা নিচের দিকে যেতে 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 থাকলো, কিন্তু ত্বরণ ওকে
মন্দন হচ্ছে, এদিকে টানছে, তাই ধীরে ধীরে করে এই জায়গায় আবার শূন্য হয়ে গেল, বাট পৃথিবীকে আবার টানবে, তাই এই আমটা আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এরকম করে সুন্দর করে আমটা এখানে দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে, তাই না? দেখো আমটা এখান থেকে দুলতে থাকবে না ভাইয়ারা, খেয়াল করো। ওকে, গুড। আমের অস্তিত্ব থাকবে না, হলো টানেলটা তাপ কুপরিবাহী। তাহলে এই আমটা এখানে সুন্দর করে দুলতে থাকলো, এই যে আমটা দুলতে থাকলো, এই জিনিসটা, এই ধর্মটা কেমন একটু যদি খেয়াল করে দেখো, এটা পৃথিবীর ভিতরে না, আর আমরা অলরেডি পড়ে ফেলেছি যে পৃথিবীর ভিতরে জি এর মান এই ইকুয়েশন দিয়ে নিয়ন্ত্রিত হয়, 4/3 পাই রো জি এক্স। এক্স কোথা থেকে দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব। কোথা থেকে দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব। কোথা থেকে? কেন্দ্র থেকে। তাহলে খেয়াল করো, এক্স যদি কেন্দ্র থেকে দূরত্ব হয় 4/3 পাই রো জি এক্স, এই এক্স দূরত্বটা কোথা থেকে? কেন্দ্র থেকে। এইখান থেকে এক্স দূরত্বে জি এর মান এই ইকুয়েশন দিয়ে নিয়ন্ত্রিত হয়। তাহলে খেয়াল করো, আম যখন নিচের দিকে আসছিল, খেয়াল করো, আম যখন নিচের দিকে আসছিল তখন এক্স এর মান কিন্তু কম ছিল, মানে এক্স এর মান কমলে, এক্স এর মান কম ছিল, মানে এক্স কম ছিল, এক্স কম ছিল মানে কি বলতো? এই এক্স এর ডিরেকশনটা কোন দিকে? এইখান থেকে এই দিকে না, এক্স হচ্ছে এইখান থেকে দূরত্বটাকে আমরা বলবো এক্স, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই দিকে দূরত্বটাকে আমরা বলি এক্স। আম যখন নিচের দিকে পড়তে থাকবে এই অবস্থায়, দেখো তো আমটা কাছে আসতে থাকবে না, তার মানে এক্স এর ডিরেকশন এই দিকে, বাট জি এর ডিরেকশন ওই মোমেন্টে এই দিকে। যখন আমটা এখান থেকে নিচের দিকে চলে গেল তখন আমটা নিচের দিকে পড়তে থাকলো, তাই এক্স এর ডিরেকশন নিচের দিকে, বাট তখন জি এর ডিরেকশন উপরের দিকে, মানে আমরা বলতে পারি অল দ্য টাইম জি এর সাথে এক্স এর সম্পর্ক সমানুপাতিক বাট বিপরীতমুখী, মানে জি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এবং কখনো যদি কোনো জিনিসের ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তখন আমরা এটাকে সুন্দর করে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে পারি, যার নাম হলো সিম্পল হারমোনিক মোশন। কি বলতে পারি? সিম্পল হারমোনিক মোশন। আমরা তখন এটাকে বলতে পারি সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, ওকে। তাহলে ভালো করে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, খেয়াল করো, এটাকে তখন আমরা বলে দিই সিম্পল হারমোনিক মোশন। তার মানে আমরা এইখান থেকে ছোট্ট এইটুকুটা কথা জাস্ট শেখার জন্য এই জিনিসটা করলাম, যে আমরা যদি একটা টানেল বানাই তাহলে আমাদের বেসিকটা হচ্ছে পৃথিবীর গভীরতায় যখন আমি ঢুকবো তখন যত গভীরে আমি যাব জি এর মান, আমি পৃথিবীর যত গভীরে যাব জি এর মান, আমি পৃথিবীর যত গভীরে যাব জি এর মান তত কমবে। পৃথিবীর যত গভীরে যাব জি এর মান তত কমবে, এবং জি এর মান কমতে 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 শূন্য হবে, আবার ধীরে ধীরে জি এর মান বাড়বে, বাট জি এর দিকটা কিন্তু কম্পারেটিভলি বস্তুটার জন্য উল্টা হবে। মানে কেমন করে একটু ভিজুয়ালাইজ করব, মনে করো এটাই আমার আম, আর এটা মনে করো আমি, এটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর উপরের পার্ট, এটা নিচের পার্ট। তাহলে এই আম যখন এখানে ছিল ওকে আমি কেন্দ্রের দিকে টানছি, আম যখন নিচে তখন ওকে কেন্দ্রের দিকে টানছি, মানে জি এর দিকটা একবার এরকম, পরের মানে এরকম করে টানছি, আর একবার এরকম করে টানছি। মানে মনে করো আমি রাখতে চাই এখানে, উপরে থাকলে নিচে নামাতে যাচ্ছি, নিচে থাকলে উপরে তুলতে চাচ্ছি, জি এরকম। মানে ধরো কারো ভালো করতে চাচ্ছি, ওকে সাহায্য করছি, ও যখন বেশি ভালো করে ফেলছে ওকে বলছে আর ভালো করিস না, ওকে টেনে ধরছি, মানে ভালো করতে দিব না, এরকম টাইপের নেচার। তো এরকম টাইপের নেচার যদি হয় তখন ওই আমটার ধর্ম হবে সিম্পল হারমোনিক মোশন। এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।
ওকে, আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমাদের কাল্পনিক টানেল থেকে আমরা এবার বার হয়ে আসি। খেয়াল করো, এবার আমরা খুব ছোট্ট ছোট্ট কিছু ইজি ইজি কোশ্চেনে যাব, ভালো করে বুঝি। খেয়াল করো, ধরো এই জায়গাটা হলো চাঁদ, এই জায়গাটা হলো মুন, মুন মানে হলো চাঁদ। তাহলে চাঁদের মধ্যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 এইটুকুটা আমি প্রশ্নে দিয়ে দিলাম। তাহলে মনে করো আমি চাঁদের মধ্যে একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলাম, ভালো করে খেয়াল করো, চাঁদে আমি একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলাম একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, ও কতক্ষণ পর মাটিতে পড়বে? ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু চাঁদে 10 মিটার উঁচু থেকে কোনো বস্তু ছেড়ে দিলে, কোনো বস্তু ছেড়ে দিলে, কোনো বস্তু ছেড়ে দিলে, চাঁদে 10 মিটার উঁচু থেকে কোনো বস্তু ছেড়ে দিলে কত সময়ে নিচে পড়বে? কত সময়ে নিচে পড়বে? নিচে পড়বে, সেটা কত সময়ে নিচে পড়বে? চাঁদে যদি 10 মিটার উঁচু থেকে কোনো বস্তু আমি ছেড়ে দেই, সেটা কত সময় পর নিচে পড়বে? একটু কমেন্ট করে জানাও ভাইয়া পুরা। চাঁদে যদি আমি 10 মিটার উঁচু থেকে একটা বস্তু ছেড়ে যাই, তাহলে সেটা কতক্ষণ পর নিচে পড়বে? স্যাদ লাবিব উত্তর দিয়ে দিয়েছ 3.5 সেকেন্ড। ওকে, দেখি আমি একটু চেক করে, 3.5 সেকেন্ড হতে পারে, এটাই মনে হবে। খেয়াল করি, দেখো h = ½ GT² পৃথিবীর জন্য, তাহলে চাঁদের জন্য হবে GM²। ভেরি সিম্পল, h এর মান হলো 10, এটা হলো ½, g এর মান হলো G/6 মানে 9.8/6 × T²। তাহলে খুবই সহজ, কিন্তু 6 12, তাহলে 12 120/9.8 × √ তাহলে যদি 10 ধরি প্রায় 3.5 সেকেন্ডই আসবে। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো খুবই সহজ কনসেপ্ট, যে আমরা যখন চাঁদে গেলাম তখন চাঁদের অভিকর্ষ ত্বরণ দিয়ে আমরা সব হিসাব করতে পারবো। সহজ কথা, এটা আমরা পারি, এটা 9 10 বাচ্চারাও পারে। এটা ছিল আমাদের ওয়ার্ম আপ। এবার আমরা আসল খেলায় আসবো ভাইয়ারা, ভালো করে খেয়াল করো। এবার আমরা আসল জায়গায় চলে আসলাম, ভালো করে খেয়াল করো। হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের এই একটা কোয়েশ্চেনই বুঝতে হবে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আমরা একটা লিফট আঁকবো, খেয়াল করো। এইটা আমাদের একটা এলিভেটর বা লিফট। এটা কি ভাইয়ারা? এটা হলো এলিভেটর বা লিফট। এটা কি? এলিভেটর অথবা লিফট। তাহলে এটা হলো এলিভেটর অথবা লিফট। তাহলে এটা যদি একটা লিফট হয়, তাহলে ভালো করে খেয়াল করো, এটা যদি একটা লিফট হয়, আমি বললাম এই লিফটটা এ ত্বরণে উপরে উঠছে, এর মান হচ্ছে 2.2 মিটার/সেকেন্ড²। ভালো করে বুঝো, লিফট উপরে তোলার জন্য নিশ্চয়ই একটা দড়ি আছে, দড়ির একটা টান তো অবশ্যই আছে। তাহলে একটা লিফট এ ত্বরণে উপরে উঠছে, খেয়াল করো, একটা লিফট এ ত্বরণে উপরে উঠছে 2.2 মিটার/সেকেন্ড² ত্বরণে একটা লিফট উপরে উঠছে। কোথায় উঠছে ভাইয়া? পুরা উপরে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই লিফটটা আছে কোথায়? খেয়াল করে দেখো, এই লিফটটা আছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। কোথায় আছে? গ্রাউন্ড ফ্লোরে। এই লিফটটা যাবে কোথায়? এই লিফটটা যাবে 5th ফ্লোরে। ভালো করে বুঝি, লিফটটা যাবে 5th ফ্লোরে। একটা ফ্লোরের হাইট, একটা ফ্লোরের হাইট, পার ফ্লোরের হাইট 5 মিটার করে। প্রশ্ন হচ্ছে, ভালো করে খেয়াল করি, পার ফ্লোরের হাইট হচ্ছে 5 মিটার করে। প্রশ্ন হচ্ছে এই লিফটটা উপরে যে যাবে, উপরে যেতে টাইম কতক্ষণ লাগবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো।
প্রশ্নটা আমি একটু বুঝাই। এটা একটা লিফট ছিল, লিফটটা 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে যাচ্ছে, গ্রাউন্ডে আছে, 5 তলায় যাব। কয় তলায় যাব? 5 তলায় যাব। বুয়েটের ইসি বিল্ডিং এর 5 ফ্লোরে যাব। প্রত্যেকটা ফ্লোর 5 মিটার হাইটে। তাহলে 5টা ফ্লোর কত হাইটে জানি? 5 পাচ্ছে 25 মিটার হাইটে। প্রশ্নটা হচ্ছে লিফটটা উপরে যেতে কতক্ষণ টাইম লাগবে। সেম অঙ্ক, কিন্তু ভালো করে খেয়াল করো। h ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান কত? 5 ইন্টু 5 মানে হচ্ছে 25। তাহলে আমি এইচ এর জায়গায় 25 বসাবো, নো প্রবলেম। প্রশ্নটা হচ্ছে এই জি এর জায়গায় বসবে কি? এ নাম্বার অপশন জি, বি নাম্বার অপশন জি প্লাস এ, সি নাম্বার অপশন জি মাইনাস এ, ডি নাম্বার অপশনে এ। এইটা একটু কমেন্ট করে জানাও ভাইয়ারা, আমি চাই তোমরা সবাই যেন কমেন্ট করো। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা, সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন। ও মা, দেখি রুহুল আমিন বলছো বি, তারপরে মাহফুজ আহমেদ বলছো সি, সায়দ লাবিব বলছো ডি, রেজাউল খান বলছো বি, তানিয়া বর্ষা বলছো বি, আত্তারুজ্জামান মিলন বলছো সি, নাবুর আলী প্রধান বলছো বি। মানে একজনের আমি উত্তর এখন পর্যন্ত ঠিক দেখতে পেরেছি, এটা হতাশাজনক। আমি খুবই 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 হতাশ হলাম। সঠিক উত্তরটা হচ্ছে এ, মানে ডি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। মানে আমাদেরকে অঙ্ক করতে হবে এরকম করে, 25 সমান হাফ ইন্টু 2.2 টি স্কোয়ার। এই লাইনটা থেকে আমাদের টি বের হয়ে আসবে। ওকে, এই লাইন থেকে আমাদের কি বের হয়ে আসবে? টি বের হয়ে আসবে। এখন এই জিনিসটা কিন্তু খুবই কনসেপচুয়াল, একটু বোঝার চেষ্টা করি। লিফট উপরে কিন্তু উঠছে এ মিটার এ ত্বরণে, তাহলে খেয়াল করো, আমার উপরে যাওয়া মানে লিফটের উপরে যাওয়া, লিফটের উপরে যাওয়া মানে এখানে কোনো কথাবার্তা নাই, চুপচাপ লিফটের ত্বরণ ইউজ হবে। কারণ লিফট তো ওই ত্বরণে উপরে উঠছে ভাই, লিফটকে আমাকে কত ত্বরণে টানতে হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। প্রশ্নটা হচ্ছে লিফটকে আমার কত ত্বরণে টানতে হচ্ছে উপরে, এটা ফ্যাক্ট করে না। কারণ একমাত্র ফ্যাক্ট করে কি, যে আমি কত দ্রুত উপরে যাচ্ছি সেটা লিফটের ত্বরণের উপর নির্ভর করে। জি আছে কি নাই এগুলা তো বিষয় না, লিফট এই ত্বরণে উপরে উঠছে, আমার টাইমটা কেবলমাত্র লিফটের ত্বরণের উপরে উঠবে। মানে আমি কেমন করে বুঝাবো, খেয়াল করো। মনে করো এই কলমের মধ্যে কালি আছে, এই কলম যত ত্বরণে উপরে যাবে কালিও তো ঠিক তত ত্বরণে উপরে যাবে, যাবে না? তাহলে কলম যদি এখান থেকে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপরে উঠে, তাহলে কলমের উপরে উঠতে ওই ত্বরণ দিয়েই তোমাকে টাইম হিসাব করতে হবে, ওই সময় দিয়েই তোমাকে টাইমের হিসাব করতে হবে। মনে থাকবে? থাকবে? আচ্ছা, এবার একটু তোমাদেরকে আমি একটু আলোকপাত করি, ভাইয়ারা ভালো করে খেয়াল করো একটা কথা। আমাকে স্থির বেগ যদি 0 হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবার তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া আপুরা, যে লিফট যে এ ত্বরণেই উপরে উঠবে। যেহেতু সবাই ম্যাক্সিমাম ভুল উত্তর দিয়েছিলা, একটু আমাকে জানাও যে তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা কি ক্লিয়ার কিনা, যে এ ত্বরণে উপরে উঠবে ক্লিয়ার কিনা একটু জানাও, আমাকে একটু জানাও, বেশি জিনিস দরকার নাই। এ ত্বরণে উপরে উঠবে এইটুকুটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এ ত্বরণে উপরে উঠবে, বুঝছি, বুঝতে পারছি, বুঝতে পেরেছো, গুড। এবার এরপরে মা লিফট কেন মুছে ফেললাম। এবার একটা প্রশ্ন, এই সেম প্রশ্নেই এখন আমরা বলতেছি এই লিফটের এখানে একটা দড়ি আছে না, এই দড়িটার সাথে একটা মোটর লাগানো আছে, ভালো করে খেয়াল করো। কি লাগানো আছে? মোটর লাগানো আছে। দড়ির সাথে কি লাগানো আছে? মোটর লাগানো আছে। ঠিক আছে, দড়ির সাথে কি লাগানো আছে? একটা মোটর লাগানো আছে।
ভালো করে বোঝো, দড়ির সাথে কি লাগানো আছে? একটা মোটর লাগানো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা যদি আমি এরকম করে তোমাদেরকে করি যে এই মোটর এর ক্ষমতা কত হলে, মোটরের ক্ষমতা কত হলে, মোটরের ক্ষমতা কত হলে, ভালো করে বুঝো, মোটরের ক্ষমতা কত হলে উক্ত সময়ে লিফট উপরে উঠবে, উপরে উঠবে। মানে সোজা বাংলা ভাষায় যদি আমি তোমাদেরকে কথাটা বলি, তাইলে এই লিফটটা 25 মিটার উপরে যাবে এই টাইমে। প্রশ্ন হচ্ছে মোটরের ক্ষমতা কত লাগবে তোমার, ভালো করে বোঝো, কি লাগবে? মোটরের ক্ষমতা কতখানি লাগবে এটা বুঝতে হবে আমাদেরকে। কি করতে হবে? মোটরের ক্ষমতা কতখানি লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি এখন মোটরের ক্ষমতা ধাপে ধাপে একটু বের করতে যাই। তাহলে তার জন্য আমার যে জিনিসটা লাগতো, একটু এই টি এর মানটা লাগবে। তোমরা একটু কমেন্ট করছো কেউ টি এর মানটা কত? আমাকে একটু টি এর মানটা একটু কমেন্ট করে জানায় তা ভাইয়ারা, যে মোটরের জন্য আমার কতক্ষণ, মানে কত টাইম লাগবে। তাহলে তোমরা নিশ্চয়ই এই লাইন থেকে টি এর মান বাইর করতে পারবা। তাহলে নিশ্চয়ই টি স্কোয়ার সমান 50/2.2। তাহলে এটা করলে তোমরা টি এর মান বাইর করতে পারবা। ওকে, তাহলে 50/2.2 করে টি এর মান বের করতে পারবা। প্রশ্ন হচ্ছে মোটরের ক্ষমতা পি, এটার মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। মোটরের ক্ষমতা পি, এটার মানে হচ্ছে mgh বাই টি। মোটরের ক্ষমতা পি, এটার মানে কি? এটার মানে হলো mgh ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে মোটরের ক্ষমতা মানে হলো mgh বাই টি, তাই তো? তাহলে মোটরের ক্ষমতা যদি mgh বাই টি হয়, তাহলে ভালো করে খেয়াল করো, এই টি তো আমরা পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে এই যে আমি জানি এম মানে মোটরের ভর, প্রশ্নে দিতে ভুলে গেছিলাম, মানে লিফটের ভর ধরো দিয়ে দিলাম 500 কেজি, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে এই জি এর জায়গায় তাইলে কত বসবে? এ নাম্বার অপশনে জি, বি নাম্বার অপশনে জি মাইনাস এ, সি নাম্বার অপশনে জি প্লাস এ, ডি নাম্বার অপশনে এ। এবার বলো দেখি এই জি এর জায়গায় কত বসবে মোটরের ক্ষমতা বের করার জন্য? এই জি এর জায়গায় কত বসবে ভাইয়ারা একটু কমেন্ট করে জানাও যে জি এর জায়গায় কত বসবে, জি এর জায়গায় কত বসবে? মোটরের মাস তো লাগবে না, মোটরের না, লিফটের মাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, লিফটের মাস দেখি দেখি দেখি, সি 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 সি, এও বলেছো সি সি সি, এ এ এ সি এ এ এ এ, উত্তরটা দিয়েই দিই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। মানে নর্মালি চিন্তা করো, এই মার্কারটাকে যদি আমাকে উপরে তুলতে হয়, অ্যাটলিস্ট জি এর পরিমাণ ত্বরণ না দিলে তো এ উপরে উঠবে না। এখন এ উপরে উঠছে, আবার একটা ত্বরণে উপরে উঠছে, মানে কি আমি জি প্লাস এ ত্বরণ দিচ্ছি, হ্যাঁ নাকি না বলো? উপরে উঠছে, আবার একটা ত্বরণে উপরে উঠছে, মানে কি আমি কত ত্বরণ দিচ্ছি? জি প্লাস এ ত্বরণ দিচ্ছি, ঠিক নাকি ভুল? তাহলে একে আমি কত ত্বরণ দিচ্ছি? জি প্লাস এ ত্বরণ দিচ্ছি, তখনই তো সে উপরে উঠতে পারবে। মানে মনে করো আমাকে, আমার ওজন ধরো 70 কেজি, তাহলে আমাকে উপরে চাটতে হলে তো 70 কেজি ওজন দেওয়া লাগবে, তাই না? 70 কেজি তো প্রয়োগ করা লাগবে। আমাকে যদি আরো জোরে উপরে তুলতে হয় তাহলে 80 কেজি, মানে আরো বেশি দিতে হবে। তার মানে লিফটটাকে উপরে তুলতে হলে মোটরকে কিন্তু জি প্লাস এই শক্তি ব্যয় করতে হবে। তাই এখানে কি দাঁড়াবে? জি প্লাস এ। মানে আমরা পাওয়ারটা কেমনে বাইর করব? এম জি প্লাস এ ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান দিলাম 500, জি প্লাস এর মান 11, এইচ এর মান 25, টি এর মান √50/22। এই হচ্ছে আমার মোটরের ক্ষমতা। ভেরি 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 সিম্পল।
বুঝতে পারছি? তোমরা বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করে জানাও তো ভাইয়েরা, এটা বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করে জানাও। আগেরটাই কেন G+A হয় না, এই জায়গাটাই তো বুঝাতে চাইছি রে ভাই, এই জায়গাটাই তো বুঝাইতে চাচ্ছি। খেয়াল করো, আগেরটা কিন্তু কোনো মোটর বা দড়ির আমি কাজ বাইর করিনি রে ভাই, আগের বারে বাইর করছি লিফটটা কত সময়ে উপরে উঠবে এটা বের করেছি। আগের বার বের করেছি লিফটটা কত সময়ে উপরে উঠবে, মানে লিফটটার উপরে উঠতে কি পরিমাণ সময় লাগবে এটা আমরা আগের বার বের করেছি। এবার কিন্তু সেটা বের করতে হয়নি, মানে আগের বার কিন্তু লিফট মানে আমি 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 বাইরে দাঁড়ায় আছি, তুমি লিফটে আছো, মানে কে প্রশ্নটা করেছিল আমি তার নাম ধরেই বলি, সায়েদা সুমাইয়া। সুমাইয়া খেয়াল করো, মনে করো তুমি বসুন্ধরা সিটিতে লিফটের মধ্যে আছো, আমি বাইরে আছি। আগের বারের প্রশ্নটা ছিল এরকম, তুমি কত সময় উপরে যাবে, তাহলে আমি বাইরে আছি, আমি দেখবো তুমি ওই ত্বরণে উপরে উঠছো, আর কিন্তু কোনো ঝামেলা নাই। পরের প্রশ্নটা হচ্ছে তোমাকে যদি কেউ চেনে ধরে, তাকে তো বেশি একটা বল প্রয়োগ করতে হবে না, তাহলে লিফট কে যে মোটরটা চাড়ছে ওকে কিন্তু ওই ত্বরণ দেওয়ার জন্য গ্র্যাভিটিও তো এরকম করে আছে, গ্র্যাভিটিকেও এগেনস্ট করে কাজ করতে হচ্ছে, মানে মোটরকে প্রয়োগ করতে হবে G+A, আর তুমি উঠবা এ ত্বরণে। ভালো করে বোঝো, লিফট উপরে যাবে এ ত্বরণে, মোটরকে প্রয়োগ করতে হবে G+A। বুঝতে পারছো? এবার একটু জানাও তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? ও হো হো, বুঝতে পারছে কিনা তাই তো বুঝলাম না। ভাইয়া বুঝছি, আহা সুমাইয়া এখন লিফটে, ভালোই তো, গুড। আচ্ছা এবার খেয়াল করো, এবার আমরা যদি এর পরের জায়গাটাতে চলে আসি, খেয়াল করো, তাহলে আমরা লিফটকে ছিন্ন ভিন্ন করে ফেললাম, কোনো সমস্যা হয় নাই আমাদের, আমরা লিফটকে সুন্দর করে শেষ করে ফেলেছি। এবার খেয়াল করো, এবার ধরো আমরা যদি এরকম করে একটা সুন্দর করে প্রশ্ন বানাই, মনে করো ইলেকট্রিক ফিল্ড নর্মালি কিন্তু আমরা জানি যে মহাকর্ষীয় ইলেকট্রিক ফিল্ড Gm/x²। সাপোজ ধরো কোনোভাবে এই সূত্রটা ভুল প্রমাণ করা হলো, কোনোভাবে এই সূত্রটা ভুল প্রমাণ হয়ে দেখা গেল E সমান Gm/x³। ভালো করে খেয়াল করো, তাহলে আমাকে একটু বলতে পারবা তোমরা যে ই যদি এরকম হয়, মহাকর্ষীয় প্রাবল্য যদি এরকম হয়, তাহলে মহাকর্ষীয় বল কেমন হবে এবং মহাকর্ষীয় বিভব কেমন হবে? মহাকর্ষীয় প্রাবল্য যদি Gm/x³ হয়, মানে ঘনের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাহলে বল কেমন হবে এবং ভোল্টেজটা কেমন হবে? আমাকে কি তোমরা বলতে পারবা ভাইয়ারা? একটু কমেন্টে জানাও তো। মোটামুটি আশা করতে পারো এই কনসেপ্টটা লাস্ট ক্লিয়ার করতে পারলে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আহা আহা, মহাকাশে আছো কেন রে ভাই? বলো তো আমাকে, এফ কেমন হবে এবং ভোল্টেজ কেমন হবে, ফোর্স কেমন হবে আর ভোল্টেজ কেমন হবে? বলো বলো বলো। বলো দেখি, কেন এত আমার আটকায় কেন রে ভাই? আমার তো একটু আটকাচ্ছে না, তোমাদের আটকাবে কেন? ই সমান এফ এক্স, এটা একটা ভুল কথা বললাম। ই সমান এফ এক্স না, ই সমান এফ এক্স না, বরং ই আর এফ একই টাইপের হবে। এফটা হবে এরকম জি এম আরেকটা এম বাই x³
মানে এফ সমান এম ইন্টু ই, এরা হলো সম্পর্ক, নট লাইক এক্স। এম এর সম্পর্ক, ই যদি এরকম হয় তাইলে এফটা এরকমই হবে, নো প্রবলেম অ্যাট অল। বাট ভোল্টেজটা কেমন হবে এটা হলো বড় বিষয়, কারণ আমরা জানি ই মানে হলো মাইনাস ডিভি বাই ডি এক্স, তাহলে ভি হবে মাইনাস ইন্টিগ্রেশন ই ডি এক্স, তাইলে আমরা এটা পাবো জি এম বাই এক্স কিউব ডি এক্স, তাইলে আমরা এরকম করে পাবো মাইনাস জি এম, মাইনাস থ্রির সাথে এক যোগ করলে হয় -2, আর ওই পাওয়ারটা দিয়ে ভাগ করলে হয় মানে এটাকে একটু সুন্দর করে লিখি, জি টু দি পাওয়ার -3 ডিএক্স। এইখান থেকে এই দিক থেকে যদি আমি এবার এদিকে আসি, মাইনাস জি এম পাওয়ারের সাথে এক যোগ হবে মানে -2, পাওয়ার দিয়ে ভাগ হবে মানে -2 প্লাস সি, তার মানে সুন্দর করে লিখলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, জি এম বাই 2x স্কোয়ার প্লাস সি। সি যদি তুমি বাদ দাও, ভালো করে খেয়াল করো, এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, এফে কিন্তু কিচ্ছু আসবে না। এই জায়গাটা কি বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করো তো, নাকি আরেকবার বলতে হবে? একটু কমেন্ট করো তো ভাইয়া আপুরা, আরেকবার একটু বলেই দিই, খেয়াল করো। প্রাবল্য যদি দেওয়া থাকে, একটা ভর দিয়ে গুণ করলেই বল পাই, তাই ভর দিয়ে গুণ করেছি, ঝামেলা শেষ। প্রাবল্য যদি দেওয়া থাকে, ভোল্টেজ বাইর করতে গেলে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ইডিএক্স করতে হয়, ই এর জায়গায় বসাই দিলাম, ইন্টিগ্রেশন করলে এখানে একটা 2 আসে, এখানে স্কোয়ার হয়। বুঝতে পেরেছি? ভালো করে বলো তো বুঝতে পেরেছি কিনা, তাহলে আরেকটা করতে দিব। একটু বলো তো বুঝতে পেরেছি কিনা এই জায়গাটা, একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছি কিনা ভাইয়া পুরা, বুঝতে কি পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়ারা? ক্লিয়ার? ক্লিয়ার? আরেকবার তো বলে দিলাম ভাই, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তারপরেও বলছো আবার, আচ্ছা আরেকবার খেয়াল করো, আমার কাছে একটা প্রাবল্য দেওয়া আছে, তাহলে বল আর প্রাবল্য একই জিনিস, একটা ভর বেশি থাকে। আমি বলেছিলাম একক বাক্সের বলকেই প্রাবল্য বলে, একক ভরের জন্য বলকেই প্রাবল্য বলা হয়। তাই কিছুই না, একটা ভর দিয়ে গুণ করলেই বল হয়ে যাবে, নো প্রবলেম। আর ভোল্টেজ পাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হয় মাইনাস দিয়ে, তাহলে মাইনাস ইডিএক্স যদি করি, ই এর মান যদি বসাই দেই জিএম বাই এক্স কিউব, তাহলে আমরা কি পাবো? ভোল্টেজ পাবো। কি পাবো? ভোল্টেজ পাবো। বুঝতে পেরেছি? ওকে, গুড। এবার তাহলে আমরা একটু খেয়াল করি, এবার তাহলে আমরা একটু আগাই, আরেকটা অঙ্ক তোমাদের একটু করতে দেই, তাহলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি লাস্টে একটু সামারি বলে তোমাদের শেষ করে দিব। খেয়াল করো, তাহলে একটু তোমাদেরকে প্র্যাকটিস করাই। বলো তো, ই যদি জি এম বাই এক্স টু দি পাওয়ার 4 হয়, তাইলে এফ কত হবে? এবার অঙ্ক না করেই বলো, আগের বারের ফিলিংস থেকে আমি দেখতে চাই তোমরা বলতে পারো কিনা। আগের বারের ফিলিংস থেকে আমি দেখতে চাই তোমরা বলতে পারো কিনা। আগের বারের ফিলিংস থেকে আমাকে একটু বলো তোমরা বলতে পারছো কিনা। নেক্সট চ্যাপ্টার ভাইয়া আমি শুরু করব না অন্য কেউ শুরু করবে, আমি তো এখন বলতে পারছি না ভাইয়ারা। আজকে চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে, এইটুকুটা বলতে পারি। তোমরা সবাই একটু হা হা করে হেসে নাও, ওকে? তাইলে এইবার বলো তাড়াতাড়ি, এফটা কি হবে? বাদ দিয়ে এই যে এনাফ সাপোর্ট পাবো। আমি তো ভাইয়া একটা কথা বলি, আমি তোমাদের মহাকর্ষ অভিকর্ষ ক্লাসটা নিলাম এবং 10 নাম্বার ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। আমি সিকিউ এমসিকিউ সবই সলভ করাই দিছি, আমার মনে হয় না এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার আছে আমি যেইটুকুটা পড়াইছি এর জন্য। ওকে, দেখি তোমরা মনে হচ্ছে বলের
ইয়াটাও লিখে দিয়েছো, গুড। তাহলে এফটা হবে GM বাই x⁴, গুড। আর যদি আমরা ভি বাইর করি তাহলে হবে -ইন্টিগ্রেশন EdX, এক লাইনেই লিখতে পারবো, আমরা এখন বড় হয়ে গেছি। তাহলে GM/3x³ রে বাবা, স্কোয়ার না, x³ পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে, পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে, পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে। ভালো করে বলো, এটা বুঝতে পেরেছো নাকি? ভোল্টেজটা কি বুঝতে পেরেছো? ওকে, GM/3x³, গুড। তার মানে আমাদেরকে যদি একটা কাল্পনিক ভোল্টেজ বা কাল্পনিক ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেয়, তাইলেও কিন্তু আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো। ওকে, এবার আমি একটু সামারি করব, তোমরা একটু আমার সাথে থাকো, এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু সামারি করব যে এই অধ্যায় থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, একটু সারমর্ম, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে বলবো আমরা ফিনিশিং টাচ, বা এই জিনিসটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে এইখানে প্রথমে যেটা আছে, আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ মহাকর্ষ সূত্র। এর আগে কিছু নাই, মহাকর্ষ সূত্র। প্রথম কাজ মহাকর্ষ সূত্র, এবং এই জিনিসটাকে আমাদের ভেক্টর হিসাবে লিখতে হবে, ভেক্টর দিয়ে লিখতে হবে। ভেক্টর দিয়ে আমি তোমাদেরকে লেখা শিখিয়েছিলাম, বলের উপরে যদি ভেক্টর দেই তার মানে GM/d², ডি এর একক ভেক্টর দিয়ে গুণ, এটা হচ্ছে ভেক্টরিক্যালি লেখার সিস্টেম। দিয়ে তোমার যদি মন চায় তুমি ডি ভেক্টরটাকে ভেঙে দিতে পারো, GMM/d³ ইন্টু ডি ভেক্টর, ঠিক আছে? একক ভেক্টরের মানটা জাস্ট বসাই দিলাম। এরপরে আমাদেরকে জি এ যাইতে হবে। জি, এই জি এর পরিবর্তন হয় 3টা কারণে: উচ্চতা, অক্ষাংশ, পৃথিবীর ঘূর্ণন। উচ্চতার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাইছিলাম, এইচ এর মান √, বড় বাই ছোট -1 ইন্টু r। ভুলে গেলে ভিডিও দেখে নিও, যেটাকে বলতে পারি √n-1 ইন্টু r। এটা দিয়ে আমরা খুব দ্রুত বের করে দিতে পারি পৃথিবী থেকে কত উচ্চতায় জি এর মান এত গুণ হবে, এত গুণ হবে, এত গুণ হবে, উমুক গুণ হবে, তুমুক গুণ হবে, যদু গুণ হবে, কদু গুণ হবে, মূলা গুণ হবে, শশা গুণ হবে, সব বলে দিতে পারি। আর অক্ষাংশের ঘূর্ণন, এই দুইটাকে আমরা জি ল্যামডা ইকুয়ালস টু জি মাইনাস ω² cos² ল্যামডা, এই জিনিসটা দিয়েও প্রকাশ করতে পারি। ওকে, জি ল্যামডা সমান জি মাইনাস ω² cos² ল্যামডা, এটা দিয়েও আমরা খুবই সুন্দর করে প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? ওকে, তাহলে খেয়াল করো, জি ল্যামডা, জি ω² cos² ল্যামডা, এইগুলাও আমরা সুন্দর করে লিখতে পারবো। এইখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই জিটা হবে কোন জায়গার ভাইয়া? পুরা ওই স্থানের, আই রিপিট, ওই স্থানের, ঠিক আছে? কোথাকার? ওই স্থানের জি। মানে এটা কিন্তু মানে একটু ছবি আঁকায়, এটা যদি পৃথিবী হয়, মনে করো এরকম করে ঘুরতেছে, তাহলে এইখানকার যেই আর এর জন্য যে জি পাবা, এই জি, ঠিক আছে? ওই জায়গার জি, ঠিক আছে? ওই জায়গার জি, মানে এটা যদি মেরু এলাকার হয়, মেরু অঞ্চল এর জি, যদি এটা বিষুবের হয়, বিষুবের জি। এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু নট অলওয়েজ 9.8 না। আমি ক্লাসে দেখাইছি, তোমরা দেখে নিবা, এটা তো আমি জাস্ট সামারি করতেছি। তাহলে আমরা 1 নাম্বার টপিক পড়লাম মহাকর্ষ সূত্র, 2 নাম্বার টপিক পড়লাম জি এর পরিবর্তন। গুড। এরপরে খেয়াল করো, আমি যে তোমাদের সামারি বলতেছি ভাইয়ারা, এটাতে কি তোমাদের খুব বিরক্ত লাগতেছে নাকি? আমি চাচ্ছি যে তোমরা যেন সবাই একটু বুঝো যে তোমাদের সবগুলা টপিক আমি দেখাইছি। এরপরে আমাদেরকে দেখতে হয়
কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ। কৃত্রিম উপগ্রহ ও মুক্তিবেগ। মুক্তিবেগ তো এই টাইপ থেকে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা থেকে আমি অনেক অঙ্ক করাইছি, একটা দিন ক্লাস খালি এটার উপরেই নিছি। এরপরে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা ছিল কিরকম, সেটা ছিল হচ্ছে এরকম ত্রিভুজ, এদের ইলেকট্রিক ফিল্ডের মানে প্রাবল্যের ভেক্টর এবং ভোল্টেজ নির্ণয়, এটা আমরা পারছি, কোনো প্রবলেম হয় না। এরপরে আমরা যে জিনিসটা দেখেছি সেটা ছিল কি, সেটা ছিল ধরো গ্রাফ দেখেছি আমরা। কিসের গ্রাফ দেখেছি? জি এর গ্রাফ দেখেছি। তারপরে আমরা যেটা দেখেছি কেপলারের সূত্র, আমরা 2 দিন ধরে পড়েছি, ভেরি 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 ইম্পর্টেন্ট। কেপলারের সূত্র এটা আমরা দেখেছি। কেপলারের সূত্র দেখার পরে আমরা যেই কাজটা করেছি মেনলি এখান থেকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করেছি এবং কোশ্চেন ব্যাংক সলভ করেছি, প্লাস কোশ্চেন ব্যাংক সলভ করেছি। এইটুকুটাই আমার মনে হয় এনাফ, আর কিছু তোমাদের পড়ার দরকার নাই। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, মানে যেটা তোমাদের কনফিউশন ছিল যে এইটুকুটা দিয়ে কি কভার করবে নাকি আরও কিছু করা লাগবে, এক্সট্রা কিছু জানা লাগবে, এইটা ঠিক আছে। তাহলে আমি দেখো তোমাদের মোটামুটি 6টা টপিক বললাম, যেই টপিকগুলোর বাইরে অ্যাকচুয়ালি কোশ্চেন আসবে না, আর বোর্ড কোশ্চেন আর কোশ্চেন ব্যাংক এটাও আমরা আলাদা করে গত ক্লাসেও সলভ করছি, যেটুকুটা বাদ ছিল আজকেও আমি করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের সাথে আমার এই অধ্যায়ের জার্নি এই পর্যন্তই ভাইয়ারা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু জানাতে পারো। আর আমার সাথে মহাকর্ষ অধ্যায়টা করে তোমাদের কেমন লাগলো, আমার ক্লাস কতখানি খারাপ লাগলো, কতখানি ভালো লাগলো, একটু যদি তোমরা শেয়ার করো তাহলে আমার ভালো লাগবে। ওকে, আচ্ছা ভাইয়া আমি আর ক্লাস নিব কি না দেখা যাক ভাইয়া, তোমরা যদি চাও তাহলে নিব, তোমরা না চাইলে নিব না, তোমাদের উপরে ডিপেন্ড করে। ভাইয়া স্যাটেলাইট এর বেগ ভি আর মুক্তিবেগ ভি এর মধ্যে রিলেশন পড়ানো হয়নি, ওটা কি আমরা নিজেরা পড়ে নিব? ভি গ্রেটার দেন ভিই এসছো। আচ্ছা এটা আসলে নিজেরা পড়বা কিসের জন্য পাগলা, আমি করে দিয়েছি তো। দেখো আমি তোমাদের অবশ্যই দেখাইছি, এটা খেয়াল করো। তুমি যেহেতু প্রশ্ন করলা আমি একটু উত্তর বলেই দিই। মুক্তিবেগের ইকুয়েশন আমরা পাইছিলাম ভূপৃষ্ঠের জন্য √2gm/r। ভূপৃষ্ঠের জন্য স্যাটেলাইট যদি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হয় ওর জন্য কিন্তু স্যাটেলাইটের বেগ হচ্ছে √gm/r। এখন তোমরা নিজেরাই যদি ভাগ করো তাহলে দেখো তো VE/VS করলে √2 থাকে, তার মানে VE সমান √2 × VS। আমরা বলতেই পারি মুক্তিবেগ গ্রেটার দেন স্যাটেলাইটের বেগ। এইখান থেকে তেমন কিছু আসার দরকার নাই। কিছু হাবিজাবি কথা আছে, কখন প্যারাবোলা হবে হাইপারবোলা হবে এগুলা আলাদা দেওয়া থাকে, ওগুলা কোনো সমস্যা না, ঠিক আছে। ওগুলা তোমাদের প্রুফ বুঝতে গেলে জান খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দেখো আমরা যদি এইখান থেকে এই 2টা জায়গায় একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, এই স্যাটেলাইটটাও ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা, এই মুক্তিবেগটাও ভূপৃষ্ঠের জন্য, এটাও যেখানে ছিল এটাও সেখানে, মানে এই 2টাই পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা। ক্লিয়ার? ওকে আতিক, আচ্ছা একটু জানাও ভাইয়ারা, বুঝি না আটকায় কেন, আটকানোর আবার কি আছে? আচ্ছা ভাইয়া প্রথম ক্লাস করলাম আজকে তো ক্লাসে তেমন কিছু ছিল না ভাইয়া, আজকে তো ক্লাস জাস্ট শেষ অংশটা এইটুকুটা নিলাম। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া, আমি কিন্তু উত্তর দিচ্ছি, তারপরে শেষ করে দিব। আচ্ছা আর কিছু ক্লাসগুলা ওকে। আর কিছু একটু বেশি করে ক্লাস নেন। ও মা বিএসএ 2 নাই কেন ভাইয়া? ভাইয়া স্যাটেলাইটের বেগ এ 2 থাকে না তো, আমার ক্লাস একটু দেখে নিও, তুমি মনে হয় ক্লাস দেখোনি। এই সূত্রটা আমরা প্রমাণ করি শক্তি সমান দিয়ে, আর স্যাটেলাইটের শক্তিটা প্রমাণ করা হয় যে একটা স্যাটেলাইট যখন ঘুরে তখন কেন্দ্রমুখী বল ওজনের সমান।
কেন্দ্রমুখী বল ইকুয়ালস টু ওজন, এইটা দিয়ে আমরা স্যাটেলাইটের অঙ্ক করি, আর শক্তি সমান দিয়ে আমরা মুক্তিবেগের অঙ্ক করি। বেশি করে ক্লাস নেন, আসলে রাতের বেলায় আর ফাঁকা ছিল না ভাইয়ার স্লট, তাই আমি আর নিতে পারিনি। অন্য চ্যাপ্টার পড়ালে ক্লাসের সংখ্যা এবং টাইম বাড়ানো হোক। ক্লাসের সংখ্যা আমি অবশ্যই বেশি নিতে পারবো যদি আমাকে ক্লাসটা রাতের বেলায় দেওয়া হয়, না হলে ভাইয়া নিতে পারবো না, কারণ দিনে আমার অফলাইনে রাজশাহীতে অনেক ব্যাচ থাকে, সারাদিন আমার টাইম হয় না ভাইয়ারা। আচ্ছা, তাহলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়ারা। সেকেন্ড চ্যাপ্টার এর করায়েন প্লিজ, এটা ভাইয়া আমি জানি না। ভালো থাকো ভাইয়া, সবাই আমার জন্য দোয়া করো। আশা করি তোমাদেরও এইচএসসি পরীক্ষা অনেক ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।